নিজুমের থেকে এহেন তেড়া উত্তর পেয়ে আফরাজের মেজাজ খারাপ হয়ে গেল। সে নিজের মেজাজ হারিয়ে ফেলে এবং ফোনটা একটা আছাড় দিল, যার ফলে মেঝেতে পড়ে তার দামি ফোনটা ভেঙে গেল। এদিকে এলা তো নিজুমের প্রশংসার পঞ্চমুখ। সে নিজুমের কাঁধে হাত রেখে বলে, তোমার সাহস দেখে আমি মুগ্ধ নিজুম। আমি ভাবতেও পারিনি একজন নেটিভ বাঙালি মেয়ে এতটা সাহসী এবং স্পষ্টভাষী হতে পারে। নিজুম মৃদু হেসে বলে, শুধু আপনারা পশ্চিমা নারীরাই সাহসিকতা আর বীরত্বের পরিচয় দিতে পারেন এমনটা ভাববেন না। আমরা বাঙালি নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও নিজেদের হয়ে প্রতিবাদ করতে শিখে গেছি। দেয়ালে পিঠ থেকে গেলে একটা পিঁপড়াও ঘুরে দাঁড়াতে সময় নেয় না। ম্যাক্স কিছুটা ভীতস্বরে বলে, কিন্তু আমার ভয় হচ্ছে যে আফরাজ না জানি কেমন রিয়াক্ট করে। ওর অ্যাপার্টমেন্টে যাবার পর না আবার কোনো ঝামেলা হয়। এলা বলে উঠে, কোনো ঝামেলা হবে না, আমি আছি না নিজুমের পাশে। তাছাড়াও আমাদের নিজুমের কম যায় না। এলার কথা নিজুম হেসে ওঠে। এতপর তারা সবাই মিলে রওনা দেয় ইস্ট লন্ডন টাওয়ার হ্যামলেটসে এর দিকে, যা ঐতিহাসিকভাবে বাঙালি এবং বিশেষ করে সিলেটি বাঙালিদের বসবাসের জন্য পরিচিত। এটি লন্ডনের কেন্দ্রস্থল কাছাকাছি অবস্থিত এবং এখানে ঐতিহাসিক এবং আধুনিক স্থাপনার সমন্বয় দেখা যায়। এটি টেমস নদীর উত্তর অবস্থিত। এর পাশে রয়েছে ক্যানারি ওয়াফের মতো আন্তর্জাতিক বাণিজ্য এলাকা। ম্যাক্স একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। এরপর এলা এবং নিজুম গাড়ি থেকে নামলো। এলা নিজুমকে বলে উঠল, এই বিশাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আফরাজের অ্যাপার্টমেন্ট, ও এখানেই থাকে। নিজুম জিজ্ঞাসা করে, কিন্তু আমি যে শুনেছিলাম উনি ওনার মামা মামির সাথে থাকেন। এলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আফরাজের মামি কয়েক বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তারপর আফরাজের মামা লন্ডন থেকে নিউ ইয়র্কে চলে যান। এখন বেশিরভাগ সময় তিনি ওখানে থাকেন এবং ওখান থেকে ব্যবসা পরিচালনা করেন। আফরাজেরও আর ওই বাড়িতে মন টেকেনি, তাই এখানে চলে এসেছে। নিজুম বলে, ও আচ্ছা। ম্যাক্স বলে, এখনও মনে হয় আফরাজ ফেরেনি, তোমরা ভিতরে চলো। এলা নিজুমকে বলে, এসো আমার সাথে। নিজুম এলার সাথে হাঁটতে শুরু করে। এলা নিজুমকে এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলছিল। সে বলল, এখন আবহাওয়া বেশ শীতল যাচ্ছে, যে কোনো সময় স্নোফল হওয়ার সম্ভাবনা আছে, তাই তুমি সব সময় শীতবস্ত্র পরে থাকবে আর প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। নিজুম মাথা নাড়িয়ে সমর্থন জানায় তার কথা। এর মধ্যেই হঠাৎ করে ম্যাক্স বলে উঠে, দরজা তো তালা মারা, আমরা ভিতরে কিভাবে ঢুকবো? এলা ম্যাক্সকে বলে, কেন, তুমি আফরাজের কাছ থেকে চাবি নাওনি? ম্যাক্স মাথা চুলকে বলে, আমার তো সেটা মনে ছিল না। এলা রাগান্বিত হয়ে বলে, গবেট একটা, এখন কি হবে? নিজুম বলে, উনি কখন ফিরতে পারেন? এলা জিজ্ঞেস করেন, উনি বলতে কার কথা বলছো? আপনার বন্ধু। ও, আফরাজের কথা বলছো? ও আসা তো কোনো ঠিক ঠিকানা নেই। চলো একটা কাজ করি, তোমাকে লন্ডন শহরে কিছু বিশেষ জায়গা ঘুরিয়ে আনি। নিজুম নর্মস্বরে বলে, না মানে আসলে আমি না জার্নি করে ভীষণ ক্লান্ত, তাই আর ঘুরতে ইচ্ছে করছে না, আমার একটু বিশ্রামের প্রয়োজন। এলা জিভ কেটে বলে, হ্যাঁ তা তো, এই দেখো আমার মাথাতে ছিল না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ম্যাক্স বলে ওঠে, আমি বরং আফরাজকে একটা ফোন করে দেখি ও কি বলে। এটা বলেই ম্যাক্স আফরাজকে ফোন লাগায়। কিছু সময় রিং হওয়ার পর আফরাজ ফোনটা রিসিভ করে। ম্যাক্স আফরাজকে বলে, কিরে কোথায় তুমি? রাস্তায় আছি। কেন? আমরা তো তোমার বউকে নিয়ে তোর অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমরা তো তোমার থেকে চাবি নেওয়ার কথা মনে ছিল না, এখন কি করব? আফরাজ রেগে বলে, একদম ওই মেয়েটাকে আমার বউ বলবে না। আর একটা কাজ করো, তুমি আর এলা নিজুমকে ওখানে রেখে বরং চলে যাও, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে বলে ম্যাক্স ফোন রেখে দিয়ে এলাকে বলে, আফরাজ তোমাকে আর আমাকে নিজুমকে এখানে রেখে চলে যেতে বলো, চলো আমরা যাই। এলা বলে, মানেটা কি? নিজুমকে একা এভাবে রেখে আমরা চলে যাব? আরে বুঝতে পারছো না কেন? ওরা হাজব্যান্ড ওয়াইফে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। আফরাজ মুখে যাই বলুক না কেন, নিজুম তো ওর বউ, আমরা কেন শুধু শুধু কাবাব মেয়ে হাড্ডি হব? ম্যাক্সের এই কথাটা খুব একটা হজম হলো না এলার, কারণ সে আফরাজকে যতটুকু চেনে, সে যে নিজুমের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এমন বলছে না সেটা সে নিশ্চিত। এলা মাথা
ঘুরতে লাগলো। তাহলে আফরাজের উদ্দেশ্য কি? এদিকে এলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাক্স বলে উঠে, কিরে দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা যাই। এলা বলে, এভাবে নিজুমকে একা রেখে যেতে আমার মন চাইছে না। ম্যাক্স বলে উঠে, তুমিও না শুধু শুধু চিন্তা করছো। আফরাজ তো বললই ও প্রায় কাছাকাছি চলে এসেছে। আমাদের শুধু শুধু চিন্তা করতে হবে না, চলো তো এখন। আজ মার্ভেল সিরিজের নতুন মুভি রিলিজ হবার কথা। আমি তোমার আর আমার জন্য টিকিটও কেটে রেখেছি। মুভি শুরু হবার টাইম হয়ে এসেছে, জলদি চলো, আমরা মুভিটা দেখতে চাই। এলা মন একদম সায় দিচ্ছিল না, তাই সে বলল, আফরাজ না আসা পর্যন্ত আমি যাব না। কিন্তু ম্যাক জোরাজোরি করতে থাকে। এই অবস্থা দেখে নিজুম বলে, আপনারা যান না, আমি সব কিছু সামনে নিতে পারবো। এলা বলে, যা বলছো ভেবে বলছো তো? আফরাজ কিন্তু তোমার ওপর রেগে থাকতে পারে। যদি রাগের মাথায়। নিজুম বলে ওঠে, আমি ওনার রাগকে বিন্দুমাত্র পরোয়া করি না, আপনারা যান, আমি এদিকটা সামলাতে পারবো। এদিকে নিজুমের সায় শুনে ম্যাক্স আরও বেশি জোরাজুরি করতে থাকে। শেষ পর্যন্ত এলা রাজি হয়ে যায় ম্যাক্সের সাথে মুভি দেখতে যাবে। তবে যাওয়ার আগে নিজুমকে বলে যায়, সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই বলে সে নিজের ফোনটা নিজুমের হাতে দিয়ে বলে, এখানে ম্যাক্সের নাম্বার পাবে। তোমার কাছে মনে হয় এখনও এই দেশের সিম নেই, তাই তোমার ফোনটা নিলাম। যদি কোনো দরকার হয় ম্যাক্সের নাম্বারে কল করো। বলে এলা ম্যাক্সের সাথে চলে যায়। নিজুম তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর দুজনে চলে যাওয়ার প্রায় 20 মিনিট পর নিজুম গাড়ির শব্দ শুনতে পায়। এর কিছু সময়ের পর হন্তদন্ত হয়ে নিজুমের সামনে চলে আসে আফরাজ। তার চোখে যেন আগুন জ্বলছে। আফরাজ বলে উঠে, তোমাকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। বলে সে নিজুমকে একটা ধাক্কা দিয়ে বলে, খুব তো বড় মুখে বলেছিলে আমার দয়া এখানে থাকতে আসনি, তাহলে আমার অ্যাপার্টমেন্টে কি করছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। নিজুমের আত্মসম্মানের আঘাত লাগে ব্যাপারটা। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যা বলেছিলাম তাই করে ছাড়বো, আপনার দয়া আমি থাকবো না। বলে সে ধুমধাম পা ফেলে বাইরে এসে দাঁড়িয়ে রইল। এলা দেওয়া ফোনটা তার কাছ থেকে পড়ে গেছিল ধাক্কা খেয়ে, যেটা সে খেয়াল করলো না। নিজুম বাইরে এসে একটা গাছের তলায় দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকলো। আফরাজের করা অপমানের কথা মনে করে তার চোখের জল চলে এলো, তবুও সে কাঁদল না। বলিষ্ঠ হয়ে চোখে জল মুছতে লাগলো। এদিকে আকাশে হঠাৎ করে তুষার ছেয়ে গেছে। কিছু সময়ের মধ্যেই ভীষণ তুষার ঝড় শুরু হলো। নিজুমের পরনে হালকা পোশাক থাকা দরুনকে কাঁপতে লাগলো। তার উপর তার লন্ডনে এত শীত সহ্য ক্ষমতা নেই, কিন্তু তবুও সে আফরাজের অ্যাপার্টমেন্টে না ঢুকে এভাবে দাঁড়িয়ে রইল। নিজুম এত তীব্র শীত এবং তুষারপাত আগে কখনোই দেখেনি। তার শরীর এটা একদম সহ্য করতে পারে না। নিজুম একদম গলাকাটা মুরগির মতো কাঁপছিল। ধীরে ধীরে তার শরীর ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছিল। সে যেন তা দাঁড়িয়ে থাকতে পারছে না। তবুও নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে সে আফরাজের সাহায্য চাইল না। তখনই মনে পড়ে গেল এলার দেওয়া ফোনের কথা। নিজুম সেটা খুঁজে পেল না। সামান্য 2 পা এগোতে ঢলে পড়ে গেল। এদিকে আফরাজ ক্রোধে অন্ধ হলেও হঠাৎ করেই তার মনে নিজুমের জন্য চিন্তা হতে থাকে। এতক্ষণে সে নিজের ঘরে লাইট নিভে দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু ঘরের লাইট জ্বালিয়ে জানালার দিকে তাকাতে থাই গ্লাসে তার চোখ স্পষ্ট ভেসে উঠেছে বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই তীব্র তুষারপাত দেখে তার মনে ভয় ঢুকে যায়। আফরাজ বলে ওঠে, ওই মেয়েটা তো আমি বাইরে বের করে দিলাম, ও ঠিক আছে তো? এই ভেবে আফরাজ তার দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে বাইরের দিকে রওনা দিল। এলা ও ম্যাক্স গাড়ি চালিয়ে ফিরছিল। এলা বলে, আমার খুব চিন্তা হচ্ছে রে। নিজুমকে একবার ফোন করলাম, কিন্তু ও রিসিভ করছে না। নিশ্চয় বড় কোনো ঝামেলা হয়েছে। ম্যাক্স বিরক্ত সুরে বলে, তুমি অহেতুক এত চিন্তা করছো। মুভিটাও ঠিকমতো দেখতে দিলে না, টেনে টেনে নিয়ে এলে আমায়। আর এখন এই তুষারপাতের মধ্যে গাড়ি চালাচ্ছি, যদি কোনো অঘটন ঘটে। এলা বলে, কিছু হবে না, এই তো সামনে আফরাজের অ্যাপার্টমেন্ট। বলে এলা কিছু একটা দেখে গাড়ি থামায়। ম্যাক্স জিজ্ঞেস করে, কি হলো, গাড়ি থামালে কেন? এলা দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তা পড়ে থাকা নিজুমের দেহ দেখে তার নাম ধরে চিৎকার করে উঠে,
এতপর নিঝুমের মাথার কাছে বসে পড়ে বলে, এই নিঝুম, কি হয়েছে তোমার? চোখ খোলো। ম্যাক্স হতভম্ব হয়ে তাকিয়েছিল। এলা ম্যাক্সে বলে, এভাবে বোকার মতো দাঁড়িয়ে কি দেখছো? ওকে জলদি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করো। আমি বলছিলাম আফরাজের ওপর ভরসা নেই। দেখছো কি করেছে? ওর মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? মেয়েটার উপর এত বড় অবিচার করলো, ছি। এর মধ্যে আফরাজও বাইরে বেরিয়ে আসে। এসে নিঝুমকে এভাবে পড়ে থাকতে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে ওর? এলা শক্ত কণ্ঠে বলে, নির্দয় কোথাকার, কি করেছো তুমি এটা? আজ তোমার জন্য মেয়েটার এই অবস্থা। আফরাজের মাথা গরম হয়ে যায়। সে বলে, একদম গালি দিবে না, না হলে আমি ভুলে যাব যে। ম্যাক্স তাদের মাঝে বলে ওঠে, এভাবে এখন নিজের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। আমাদের এখন নিঝুমকে সামলাতে হবে। ওর তো এত শীত সহ্য করার ক্ষমতা নেই, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আফরাজ বলে, ওকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে আসো তোমরা। এলা সাথে সাথে গর্জে উঠে বলে, একদম না, আমরা ওকে হসপিটাল নিয়ে যাব। তোমার উপর আমার ভরসা নেই। ম্যাক্স বলে, এলা এখন আমাদের ঠান্ডা মাথায় সবটা ভাবতে হবে। তুষারপাত যেভাবে পড়ছে তাতে এতক্ষণ রাস্তায় বরফ জমে গেছে। এখন আর হাসপাতালে যাওয়ার পরিস্থিতি নেই। তাছাড়া আবহাওয়া দেখে মনে হচ্ছে না পরিস্থিতি খুব একটা জলদি ঠিক হবে। এখন তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে নিঝুমকে আফরাজের অ্যাপার্টমেন্টে নিয়ে চলো, না হলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এলা বুঝতে পারে ম্যাক্সের কথা যুক্তি আছে, তাই সে আর বেশি বাড়াবাড়ি না করে নিঝুমকে ম্যাক্সের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে সম্মতি দেয়। নিঝুমকে একটা উষ্ণ কক্ষে রুম হিটার মধ্যে রাখা হয়েছে। এলা ক্রমশ নিঝুমের হাত পায়ে মালিশ করে যাচ্ছে, তার দেহ উষ্ণ করার জন্য। নিঝুমের পরিস্থিতি উন্নতির দিকে। হঠাৎ করে আফরাজ এসে এলাকে জিজ্ঞেস করে, ওর পরিস্থিতি এখন কেমন? এলা রেগে বলে, এটা জেনে তুমি কি করবে? তুমি তো মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, এখন এসেছো নাটক করতে। ওকে এই পরিস্থিতির মধ্যে বের করে দেওয়ার সময় একবারও এসব মনে হয়নি? আফরাজ বলে, আমি ওকে বের করে দেইনি, ও নিজেই রাগ দেখে বের হয়ে গেছে। তা থেকে বড় কথা, আমি জানতাম না হঠাৎ করে এভাবে স্নোফল শুরু হবে। বের না করে দিল, নিশ্চয় এমন পরিস্থিতি তৈরি করেছ যাতে নিঝুম বের হতে বাধ্য হয়। আফরাজ আর কিছু বলে না। এর মধ্যে নিঝুম আলতো করে চোখ খুলে তাকায়। নিঝুম চোখ খুলতে এলা বলে উঠে, এই তো নিঝুম চোখ খুলছে। নিঝুম ধীরে ধীরে উঠে বসে বলে, আমি কোথায়? এলা বলে, তুমি চিন্তা করো না, তুমি এখন একদম সেফ আছো। তুমি এখন আফরাজের অ্যাপার্টমেন্টে। আর একটা কথা বলো, তুমি কি পাগল নাকি? বাইরে এত তুষার মাঝে কেন দাঁড়িয়েছিলে? যদি আমার ঠিক সময় না আসতাম তাহলে কি হতো বলো তো? নিঝুম বলে ওঠে, আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই লোকটার অ্যাপার্টমেন্টে আমি আর এক মুহূর্ত থাকবো না। আফরাজের মাথা আবার খারাপ হয়ে যায়। সে এগিয়ে এসে নিঝুমকে বলে, কি বললে? আরেকবার বলো। নিঝুম বলে, কেন শুনতে পাননি? আপনি কি ভাবেন নিজেকে আমাকে সবসময় যাচ্ছে তাই বলে অপমান করবেন, আর আমি আপনার সব অপমান মুখ বুঝে মেনে নেব? কেন, কি দোষ ছিল আমার? নিজের দোষ কি তুমি সেটাই জানো না? নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি। আমি খুব ভীত ছিলাম, নিজের বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি, আর এটাই ছিল আমার দোষ। আমি যদি সেই সময় প্রতিবাদটা করতে পারতাম তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। কিন্তু আপনি একটা কথা সত্য করে বলুন তো, আপনার বাবা আপনার সাথে যে অন্যায় করেছে তার কোনো দায় কি আমার আছে? যদি আপনি এখানে একজন ভিকটিম হন তাহলে আমি একজন ভিকটিম। বরঞ্চ আপনাকে এবং আমার মাকে আপনার থেকে আরও অনেক গুণ বেশি সাফার করতে হয়েছে। আপনার সাথে না হয় প্রতারণা হয়েছে, কিন্তু এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব কি আপনার উপর পড়েছে? আর এদিকে আমাকে আর আমার মাকে দেখুন, আমরা আজ অসহায় সম্বলহীন হয়ে আশ্রিত হয়ে আছি। তাহলে আপনি বলুন, এখানে আসল ভিকটিম কে? আফরাজ নিঝুমের এই তীক্ষ্ণ প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। এলা নিঝুমের কাঁধে হাত রাখে। নিঝুম বলে, আমি আপনার এখানে আসতে চাইনি। আপনি কথাকথিত চ্যালেঞ্জের কথা বললেন, আমাকে এখানে নিয়ে এসেছিলেন। তবে আমি এখনও বলছি, এসব চ্যালেঞ্জের কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় এই সম্পর্কটা আপনার কাছে শুধু একটা প্রতারণা, তাহলে আপনাকে এই প্রতারণাটা মেনে নিতে হবে না।
আমি আবার সিলেটে ফিরে যাব। আপনি না হয় 5 মাস পর আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন। এলা বলে, আমিও তোমার সাথে একমত নিঝুম। আফরাজ বলে, তুমি নিঝুমের কথাটা গুরুত্ব দিয়ে দেখো। ও কিন্তু ঠিকই বলেছে। তোমার যদি ওর সাথে এই সম্পর্কটা নিয়ে সমস্যা হয় তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু ওকে এভাবে অপমান করার তো কোনো মানে হয় না, কারণ ও নিজেও এই পরিস্থিতির মধ্যে ভুক্তভোগী। আফরাজ বলে, ডিভোর্স তো ওকে আমি দেবই, তবে আমি যে চ্যালেঞ্জ নিয়েছি সেটাতেও হারবো না। এই 5 মাস ওর সাথে আমি থাকবই, আর এই চ্যালেঞ্জ পুরো করবই। নিঝুম বলে, কিন্তু আমি রাজি না। আমি এখনই সিলেটে ফিরব। শুধু এই রুমের বাইরে এক পা রাখো, তারপর আমি তোমায় বোঝাচ্ছি। আফরাজা থেকে হুমকি পেয়ে মোটেও দমে যায় না নিঝুম, বরং সেও নিজের বলিষ্ঠতা বজায় রেখে বলে, আমি আপনার হাতে পুতুল নই। ভাববেন না আমি আপনার কথা মতো চলব। আমার যা ভালো মনে হবে আমি তাই করব। আফরাজ এবার ভীষণ ক্রোধে নিঝুমের পাসপোর্ট ভিসাগুলো নিজের পকেট থেকে বের করে বলে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় তোমার হাতে নেই। আমি যতদিন চাইব ততদিন তোমার এখানে থাকতে হবে। এলা আফরাজের তীব্র বিরোধিতা করে বলে, এটা তুমি একদম ঠিক করছো না। তুমি রীতিমতো নিঝুমের উপর জুলুম করছো। আফরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যদি তোমাদের তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি। বলে আফরাজ রুম থেকে বেরিয়ে যায়। এলা নিঝুমের দিকে তাকায়। নিঝুমের চোখে অসহায়ত্ব বলতে কিছু নেই, বরং সে আরও বলিষ্ঠ কণ্ঠে বলে, বেশ, আমি দেখব উনি এভাবে আর কতদিন আমায় আটকে রাখতে পারেন। উনি যদি বুনোউল হন তাহলে আমিও বাঘা তেঁতুল। নিজের স্বার্থে এতটুকু ছাড়ও আমি দেব না। উনি বারবার আমায় লুবি, প্রতারক সহ আরও নানান তিক্ত ভাষায় আক্রমণ করেছে। এবার আমি এটাই প্রমাণ করে দেব যে আমি কোনো লুবি বা প্রতারক নই। এলা নিঝুমের কাঁধে হাত রেখে বলে, দ্যাটস ইজ স্প্রিট। আমি চাই তুমি জয়ী হও। আফরাজের রাতে ঠিক অফিস থেকে জরুরি কাজ করে অ্যাপার্টমেন্টে ফিরে। তার আজ ভীষণ ক্ষুধা পাচ্ছে, তাই তো ফিরি মেয়েটির উদ্দেশ্য বলে ওঠে, মিস জেরিন আমার ডিনারটা দিয়ে যান। বলে আফরাজ ডাইনিং টেবিলে বসে তার ফাইল থেকে কিছু জরুরি ডকুমেন্টস বের করে দেখতে থাকে। এমন সময় কেউ তার সামনে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে। আফরাজ ভাবে এটা হয়তো তার বাড়ির মেড মিস জেরিন, তাই সে জিজ্ঞেস করে, ডিনারে কি করেছেন মিস জেরিন? বিপরীত দিক থেকে উত্তর আসে, শুটকি ভর্তা এবং আলুর তরকারি। গলার স্বরটা শুনে চমকে ওঠে আফরাজ। ডকুমেন্টস থেকে চোখ সরিয়ে অবাক নয়নে নিঝুমকে দেখে বলে, তুমি? নিঝুম হালকা হেসে বলে, হ্যাঁ আমি। রাতের ডিনারটা আমি করেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। আফরাজ ভীষণ রাগান্বিত হয়ে বলে, তুমি কেন রান্না করেছো? মিস জেরিন কোথায়? উনি কি আসেননি? নিঝুম বলে, মিস জেরিন এসেছিল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে তাকে চলে যেতে বলেছি। আসলে কি বলুন তো, চ্যালেঞ্জ অনুযায়ী তো 5 মাস আমাদের সংসার করতে হবে, আর আমাদের বাঙালি নিয়ম অনুসারে সংসারের স্বামীরা তাদের স্ত্রীর হাত বানানো খাবারই খায়। সেই জন্যই তো আমি নিজের হাতে আপনার জন্য খাবার বানিয়েছি, খেয়ে দেখুন কেমন লাগে। হাউ ডেয়ার ইউ, তোমাকে এত বড় ওরাসিটি কে দিয়েছে যে তুমি আমার জন্য রান্না করো, তাও এসব টিপিক্যাল বাঙালি ডিশ। আপনি যে অধিকারে আমার পাসপোর্ট ভিসা সব নিয়ে রেখে আমায় জোর করে আটকে রেখেছেন, আমিও ঠিক সেই অধিকারে আপনার জন্য এসব রান্না করেছি। আমার সাথে ডাবল গেম খেলতে চাইছো? আমি তোমায় অনার করছি, এর ফল কিন্তু ভালো হবে না। হু এভেন কেয়ার? আপনি যদি আমার সাথে জুলুম করতে পারেন তাহলে আমিও পারি। আফরাজ দেখে বলে, তাই বলে তুমি আমার শুটকি না কি যেন, সি কি বাজে স্মেল আসে, আমায় এখন এটা খেতে হবে? নিঝুম বলে, খেয়ে দেখুন না, আমাদের সিলেটি স্পেশাল রান্না, একবার খেলে আঙুল চাটতে থাকবেন। ইউ না, আমি প্রয়োজনে খাবার অর্ডার করে খাবো, তবু এসব শুটকিচ্ছি এসব আমি খাবো না। নিঝুম এবার হুঙ্কার দিয়ে বলে, খবরদার ভুলেও খাবার অর্ডার করবে না, না হলে কি করবে তুমি সেটা দেখতেই পারবে। প্রয়োজনে আপনাকে নারী পাচার কেসে ফাঁসিয়ে দেব। এখানকার আইন তো শুনেছি অনেক কড়া। আমি যদি এখানকার পুলিশকে গিয়ে বলি আপনায় আমায় এখানে এনে আটকে রেখেছেন, আমার পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে রেখেছেন, এর ফল কি হবে ভাবতে পারছেন? তুমি কি আমায় হুমকি দিচ্ছ? সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো আঙ্গুল পাকাতে হবে। তাছাড়া আপনি আমার সাথে 5 সংসার করার চ্যালেঞ্জ নিয়েছেন, এখন সে চ্যালেঞ্জ জিততে চাইলে আপনাকে তো এটা খেতেই হবে।
আফরাজ দাঁতে দাঁত চেপে বলে, বেশ, যদি তাই হয় তাহলে প্রয়োজনে আমি এই বাজে খাবারটা খেয়ে নেব। বলে আফরাজ বসে পরে খাবার খেতে। চামচ দিয়ে ভাত তুলে খেতে থাকে, কারণ তার এসব খাবার খাওয়া খুব একটা অভ্যাস নেই। কিন্তু একটু খেতেই আফরাজের ভালো লেগে যায়। সে শুটকি দেখে সে নাক ছিটকাচ্ছিল এবং দুর্গন্ধযুক্ত ভেবেছিল সে শুটকি তার ভালো লেগে যায় আর নিঝুমের কথা সত্যি প্রমাণিত হয়। সে খাবার একদম আয়েশ করে খেতে থাকে। এইসব দেখে নিঝুম মুচকি হেসে বলে, কি মিলল তো আমার কথা, এখন তো ঠিকই চেটে চেটে খাচ্ছেন। আফরাজ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, এটা কি নিজের বিজয় ভেবে ভুল করো না। আমি এখনও তোমাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেব না। 5 মাস পর তোমার কাছে ডিভোর্স পেপার তুলে দেব। নিঝুম বলিষ্ঠ স্বরে বলে, এটাকে আমি নিজের বিজয় ভাবছি না। আর আমি নিজেও সেই দিনটার অপেক্ষায় আছি যেই দিন আপনি আমার ডিভোর্স দিবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে আমি কোনো লোভী বা প্রতারক নই এবং এজন্য আমার সাথে করা সকল খারাপ ব্যবহারের জন্য আপনাকে ক্ষমাও চাইতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। বলেই নিঝুম খাবার প্লেট তুলে নিয়ে চলে যায়। আফরাজ নিঝুমের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাত তখন গভীর, কিন্তু নিঝুমের চোখে ঘুম নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে থাই গ্লাসের বাইরে প্রকৃতিটা দেখছে। বাইরে তুমুল হারে তুষারপাত হচ্ছে। পুরো রাস্তাঘাট তুষারে ছেয়ে গেছে। রাত 10টার দিকে সে নিউজ দেখছে আগামী কয়েকদিন নাকি একটানা ভীষণ ভারী তুষারপাত চলবে। এর জন্য আফরাজও ভীষণ চিন্তিত হয়ে রয়েছে, কারণ এমনটা অবস্থা তাকে বাসা থেকে অফিসের সব কাজকর্ম পরিচালনা করতে হবে। নিঝুম তুষারপাত দেখে বলছে, এই তুষারপাতের মতো আমার জীবনে যেন এক ভারী দুর্যোগ চলছে। জীবনের কোনো গতি আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি কি কখনো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না? কখনো কি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে দেখিয়ে দিতে পারবো না আমার যোগ্যতা কতটুকু? ছোটবেলা থেকে মেয়ে বলে বাবার কম গঞ্জনা তো সহ্য করিনি। এমনকি মেয়ের সন্তানের জন্ম নেওয়া ছোট থেকে নিজের মাকেও কম অপমানিত হতে হয়নি। তখনই তো আমি ঠিক করে নিয়েছি একদিন এইসব কিছু উচিত জবাব দেব। আমার এই কথা যে আমার রাখতে হবে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। একজন মেয়ের কাছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন পুরুষ হলো তার বাবা, একেবারে স্বামী। কিন্তু আমি যে এই দুটো জায়গাতেই নিরীপিত, কিন্তু আর নয়। এবার আমি সবাইকে দেখিয়ে দেব একজন নারী শক্তি কতটা। দেখিয়ে দেব যে মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো দুর্বলতা নয়, আর না কোনো মেয়ে বলে কাউকে অপমানিত করা যায়। অন্যদিকে ঘরে একা শুয়ে থাকা আফরাজ কিছুতেই ঘুমাতে পারছিল না। নিঝুম নামের মেয়েটা হয়ে উঠেছে তার চিন্তার প্রধান কারণ। আফরাজ কিছুতেই মেয়েটাকে ভাগে আনতে পারছে না। নিঝুমকে তার এখানে আনার উদ্দেশ্য তো ছিল তাকে নিজের আসল স্থানটা দেখিয়ে দেওয়ার, কিন্তু উল্টো নিঝুমই তাকে নাস্তানাবুদ করছে। আফরাজ নিজেও নিজেকে বলে ওঠেন, না, ওই মেয়েটাকে নিয়ে আমি আর এত ভাববো না। ও আমার জীবনে এত গুরুত্বপূর্ণ কেউ নয়। এই 5 মাসে ওকে ওর মতো থাকতে দিই। 5 মাস হয়ে যাবার পর ওর মুখে ডিভোর্স পেপারটা ছুঁড়ে দিয়ে তারপর এই মিথ্যা সম্পর্কে ইতি টান। এর থেকে বেশি কিছু আর নয়। নিজেকে এমনটা বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করলে আফরাজের মনে দোনাচল দূর হয় না। কোনো এক বিশেষ কারণে নিঝুমের ভাবনা তার মাথায় জেঁকে বসে। সে চাইলেও সেই ভাবনা থেকে মুখ ফেরাতে পারে না।